প্রশ্নটা ছিল জলবিভাজিকা অঞ্চল হলো। এবার সেখানে অপশন দেওয়া ছিল চারটে, তার মধ্যে কি কি ছিল? সেখানে ছিল প্রাকৃতিক অঞ্চল, সাংস্কৃতিক অঞ্চল, ভৌগোলিক অঞ্চল, রাজনৈতিক অঞ্চল। এখানে তোমরা অনেকেই উত্তর করে এসেছিলে প্রাকৃতিক অঞ্চল, আবার বেশ কিছু জন করে এসেছিলে ভৌগোলিক অঞ্চল। তো এই জায়গায় ডাউট কিন্তু ছিলই। তো অ্যান্সার কি, মডেল অ্যান্সার কি প্রকাশ হয়ে গেছে যখন, তারপরে এখন তো জানতেই হবে যে তাহলে কোন উত্তরটাকে সঠিক বলে মান্যতা দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তো সেখানে উত্তরপত্র অনুযায়ী, মডেল উত্তর অনুযায়ী আমরা দেখলাম যে শিক্ষা সংসদের তরফ থেকে মান্যতা দেওয়া হয়েছে যে উত্তরটার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রাকৃতিক অঞ্চল। তাহলে তোমরা যারা যারা অনেকটা ভুল ধারণার মধ্যে ছিলে, তারা নিশ্চয়ই এখন ক্লিয়ার করে নিতে পারলে যে কোন উত্তরটাকে সঠিক বলে ধরে নেওয়া হয়েছে। এই রকমই বাকি প্রশ্নগুলো তোমাদের যেখানে যেখানে সন্দেহ মনে হচ্ছে, তোমাদের সেই সন্দেহগুলো দূর করার জন্য কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে। তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট উপস্থাপনা। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট পরবর্তী সময়ে অনেক রকম জল্পনা কল্পনা শুরু হয়েছিল অ্যান্সার কি না দেওয়ার জন্য। 31 অক্টোবর তোমাদের এই থার্ড সেমিস্টার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং সেখানে অ্যান্সার কি যখন আগেই পাওয়ার কথা ছিল, সেটা আসতে দেরি করার কারণে কিন্তু নানান বিতর্ক উঠছিলই। অবশেষে এই যে অ্যান্সার কি, মডেল অ্যান্সার কি, সেটা 11 তারিখে নোটিফিকেশন আকারে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। 11ই নভেম্বর নোটিফিকেশন জারি করে 39 পাতা সম্বলিত অ্যান্সার কি এবং নোটিফিকেশন জানিয়ে দেওয়া হয়েছে। এই এত পাতার কারণ কি? কারণ সাবজেক্ট ওয়াইজ অ্যান্সার কি দেওয়া হয়েছে, যেখানে তোমাদের এইবারের থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়েছিল 66টা বিষয়ের ওপরে। 66টা বিষয়ের মধ্যে আবার 16টা ছিল ভোকেশনাল সাবজেক্ট। এই যে এত সাবজেক্ট, প্রত্যেকটার অ্যান্সার কি দেওয়ার জন্যই কিন্তু এত পাতা লেগে গেছে, এত পাতা জুড়ে তোমাদের উত্তর দেওয়া হয়েছে। আর সেখানে একাধিক কালার হিসাবে দেওয়া রয়েছে, অনেক অনেক পেজ ছিল, তাই তোমাদের বোঝার ক্ষেত্রে অনেক অসুবিধাও হয়তো তৈরি হয়েছে। তাই তোমরা বহুজন নানান ভিডিওতে এসে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো যে ভূগোল প্রশ্নপত্রের ক্ষেত্রে তোমাদের ঠিক কোন উত্তরগুলোকে মান্যতা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যদি তোমাদেরকে সে সম্পর্কে একটু জানিয়ে দিই তাহলে তোমরা খুব উপকৃত হবে, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে যে কোন উত্তরটাকে সঠিক বলে মান্যতা দেওয়া হয়েছে। আর তোমাদের এই চাহিদার কথা মাথায় রেখেই, তোমাদের এই কথা অনুযায়ী কিন্তু আজকের এই উপস্থাপনা। তাহলে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা, মানে প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, যেটা তোমাদের হাত ধরে শুরু হলো, সেই পরীক্ষায় তোমরা মোট পরীক্ষার্থী এই বছর ছিলে 6,45,832 জন। এই পরীক্ষার্থীদের পরীক্ষার পরে যে সময়তে রেজাল্ট বেরোনোর কথা ছিল, একদম ঠিক সেই সময়তেই কিন্তু রেজাল্ট প্রকাশ হয়েছে এবং অ্যান্সার কিটা যেটা আগে দেওয়ার কথা ছিল, সেই অ্যান্সার কিটা আসতে একটু সময় লেগে গেছে। তবে অ্যান্সার কি অনুযায়ী কি কি উত্তর সঠিক বলে ধরে নেওয়া হলো, কোন দাগের কোন উত্তরটাকে সঠিক বলে ধরে নেওয়া হলো, এই উপস্থাপনায় এখন তোমাদেরকে সেটাই বলবো এবং সেটা শুধুমাত্র ভূগোল বিষয়ের ক্ষেত্রেই জানিয়ে দেব। তোমরা যে যে সেট পেয়েছো, মানে তোমাদের পরীক্ষার 5টা সেট হয়েছিল তোমরা জানো, সেখানে যেমনি ছিল ইয়েলো কালারের একটা সেট ছিল, সেখানে গ্রিন ছিল, ব্লু ছিল, পিঙ্ক ছিল এবং হোয়াইট কালারের সেট ছিল। তোমরা দেখবে নোটিফিকেশনে সেখানে যে অ্যান্সার কি দেওয়া হয়েছে এই রকমই আগে সাবজেক্ট কোড রয়েছে, তারপর এই রকম কালার অনুযায়ী 5টা সেট দেওয়া রয়েছে, তারপরে কিন্তু সঠিক উত্তরটা দেওয়া রয়েছে। তো এই যে 5টা সেটের মধ্যে কোন সেটের প্রশ্নটা তুমি পেয়েছো, সেটার ওপর কিন্তু ডিপেন্ড করবে উত্তরটা কি হবে খুঁজতে পেতে, তবে তোমার সুবিধে হবে। কারণ কি? কারণ ইয়েলো সেটের মধ্যে যেটা 1 নম্বরে এসেছে, সেটা কিন্তু পিঙ্কের হয়তো দেখা যাবে 40-এ এসেছে, আবার হয়তো দেখা যাবে যে গ্রিনের ক্ষেত্রে সেটা এসেছে 32-এ। এইরকম বিভিন্ন সেটে কিন্তু বিভিন্ন দাগ নম্বরে ওই প্রশ্নটা এসেছে, তাই তুমি কোন সেটের প্রশ্ন পেয়েছো এবং সেই অনুযায়ী ঠিক কোনটা উত্তর হবে সেটা তোমাকে বুঝে নিতে হবে। তাহলে এইবার তুমি যে সেটের প্রশ্ন পেয়েছো সেই রো অনুযায়ী তোমাকে খুঁজতে হবে। আমার কাছে যে স্যাম্পল কপিটা রয়েছে সেটা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো আমার কাছে এই স্যাম্পল কপিটা রয়েছে ভূগোল বিষয়ের জন্য, তাহলে এটা হচ্ছে পিঙ্ক কালারের সেট। সুতরাং এর উত্তর খুঁজতে গেলে আমাকে কিন্তু পিঙ্ক কালারের যে কলামটা রয়েছে সেটা এবং তারপর কিওয়ার্ড বলে যেটা রয়েছে, মানে সঠিক অপশন হিসেবে যেটাকে দেওয়া রয়েছে সেটার সঙ্গে মেলাতে হবে, তবেই কিন্তু আমি ম্যাচ করতে পারবো যে
সংসদের তরফ থেকে ঠিক কোনটাকে মান্যতা দেওয়া হলো। এইবার তোমাদের এখানে আরো একটু বলে রাখি যে এই উত্তর যখন তুমি মেলাচ্ছ, মেলাতে গিয়ে দেখে নাও যে তুমি কতগুলো ঠিক করে এসেছো, কতগুলো ভুল করে এসেছো। নিশ্চয়ই তোমার এই কোশ্চেন বুকলেটে দাগানো রয়েছে। সেখানে যদি কোনো ভুলভ্রান্তি তুমি দেখতে পাও যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সঠিক অপশন বলে যেটা বাছা হয়েছে সেটাকেই তুমি সঠিক বলে চিহ্নিত করে এসেছো, কিন্তু সেই নাম্বারগুলো কাউন্ট করার সময় দেখা যাচ্ছে পুরো নম্বরটা তোমার হয়নি, কম এসেছে, সেক্ষেত্রে সেটা সংশোধনেরও কিন্তু উপায় বলে দেওয়া হয়েছে নোটিফিকেশনে। এই সম্পর্কে বিস্তারিত ভিডিও এর আগে চ্যানেলের থ্রু দিয়ে আমি তোমাদের জানিয়েছি, তাও একবার বলে দিই। রিজিওনাল অফিসের ডেপুটি সেক্রেটারির কাছে তোমরা আবেদন করবে এবং তার অনুযায়ী কিন্তু তোমাদের সংশোধন অবিলম্বেই করে দেওয়া হবে। তোমাদের যে ওএমআর শিট মানে তোমাদের নিজেদের যে অ্যান্সার স্ক্রিপ্ট সেটা কিন্তু 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা হবে বলে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। তো এই রেজাল্টের পরে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে তোমরা আরটিআই করতে চাও, তোমরা নিজেদের খাতা দেখতে চাও, তো আগে অ্যান্সার কিটা ভালো করে মিলিয়ে দেখে নাও। তারপর সেখানে যদি কোথাও কোনো সমস্যা থাকে, নাম্বার কম এসেছে বলে মনে হয়, তাহলে তুমি আবেদন করতে পারো। তারপরেও যদি কোনো সুরাহা না হয় তখন তুমি উত্তরপত্রটা মানে তোমার নিজের ওএমআর শিটটা দেখার জন্য আরটিআই করতে পারো। রেজাল্ট পরবর্তী সময়ে অন্তত 72 দিন পর্যন্ত এই আরটিআই অ্যাপ্লিকেশন করা যায়। তাই তোমরা এখন তাড়াহুড়ো না করে আগে ভালো করে দেখে নাও। আর এর পরেও যদি তোমার মনে হয় তুমি আরটিআই করতে চাও এবং তার সম্পূর্ণ প্রসেসটা যদি জানতে চাও তাহলে কমেন্টে বেশি বেশি করে জানাও, তাহলে তোমাদের চাহিদা মোতাবেক আমি কিন্তু সেই উপস্থাপনাটাও নিয়ে চলে আসবো, যাতে তোমরা অন্তত আরটিআইটা ঠিক কিভাবে করতে হবে সেটা বুঝতে পারো এবং বাড়িতে বসে নিজের উত্তরপত্রটা দেখে নিতে পারো। সময় নষ্ট একেবারেই নয়। এখন তাহলে তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের যাদের মেলাতে অসুবিধা হয়েছে তোমরা দেখে নাও কোন উত্তরটাকে সঠিক বলে মান্যতা দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে ভূগোল প্রশ্নের ক্ষেত্রে। আমি একে একে প্রশ্নগুলো বলছি আর তার সঙ্গে সঙ্গে উত্তরটা শুধুমাত্র বলছি, সব অপশন বলবো না, শুধুমাত্র উত্তরটা বলবো। আমার কাছে যে সেটটা রয়েছে এই সেট অনুযায়ী 1 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয়, অপশন হবে বি শুষ্ক বিন্দু বসতি। এর পরের যে প্রশ্ন সেই প্রশ্নে ছিল একটা ছবি ছিল, নিম্নে অঙ্কিত বসতিটি কোন ধরনের বসতি উল্লেখ করো, সেটা সঠিক অপশন হবে ডি রৈখিক বসতি। পরবর্তী প্রশ্ন ছিল ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত হলো, সঠিক উত্তর হবে অপশন সি জামনগর গুজরাট। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হলো, সঠিক উত্তর অপশন বি পর্যায়ন। চলে যাচ্ছি পরের 5 নম্বর, নিম্নোক্ত প্ল্যাটফর্মগুলি নিম্নের কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত বলে একটা তোমাদের ডায়াগ্রাম করে দেওয়া ছিল। জুম, স্কাইপ, মাইক্রোসফট টিম, গুগল মিট আর মাঝখানে একটা সার্কেল করে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া ছিল। সেখানে সঠিক যে অপশনটা হবে সেটা হচ্ছে অপশন বি ভিডিও কনফারেন্সিং। এই হয়ে গেল 5টা প্রশ্ন প্রথম। এরপরে 6 নম্বর প্রশ্ন ছিল নিম্নলিখিত কোন বিবৃতির খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এখানে সঠিক উত্তর হবে অপশন এ খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার। এর পরবর্তী প্রশ্ন 7 নম্বর, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয়, সেটার উত্তর হবে অপশন ডি উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ, নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ ও কষ্টসাধ্য, এটা হচ্ছে সঠিক। এরপরে 8 নম্বরে ছিল নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়, সেখানে সঠিক উত্তর হবে খাঁড়ি বাস্তুতন্ত্র, অপশন এ। 9 নম্বর, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো ভ্যান হ্রদ, মানে অপশন বি। এর পরের প্রশ্ন ছিল পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর 9 কোনটি, সেখানে সঠিক উত্তর হয়েছে অপশন ডি ধর্ম ও জাতিগত ভেদাভেদ। এরপরে ছিল যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্বগ্রাব রেখা একত্রিত হয় তখন তা ড্যাশ গঠন করে, এটার সঠিক উত্তর হবে অপশন এ মধ্যগ্রাব রেখা। 12 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্ফি থিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে ড্যাশ নামে পরিচিত, এটা সঠিক উত্তর হবে অপশন বি কার। এরপরে 13 নম্বরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো, এখানে সেই বৃষ্টিপাত মেঘ এগুলো দেওয়া ছিল, এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, এটা তোমরা দেখে নেবে, এতটা পড়ছি না। এর পরের প্রশ্ন ছিল 14 নম্বরে নিম্নে অঙ্কিত চিত্রটি চিহ্নিত অংশের প্রেক্ষিতে সঠিক বিকল্প নির্বাচন করো, এখানে এই যে এই ছবিটা দেওয়া ছিল এই ছবি অনুযায়ী তোমাদের সঠিক উত্তরটা করতে হবে, সেখানে অপশন সি শীতল বায়ু, উষ্ণবায়ু, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ জনিত বৃষ্টি, এটা হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরেরটা 15 নম্বর, নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহীসোপান অঞ্চল থেকে আহরিত হয়,
সংসদের তরফ থেকে সঠিক অপশন হিসেবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অপশন এ, ফসফেটিক নডিউলস। কিন্তু তোমাদের বিভিন্ন বইতে বিভিন্ন রকমের উত্তর রয়েছে, কোথাও আছে ফেরোম্যাঙ্গানিজ নডিউলস, কোথাও আছে মোনাজাইট। তো এই রকম কিন্তু উত্তরগুলো দেওয়া রয়েছে। তো সংসদের তরফ থেকে যেটা মান্যতা পেয়েছে সেটা হচ্ছে অপশন এ, ফসফেটিক নডিউলস। তারপরে চলে যাচ্ছি পরের প্রশ্ন 16 নম্বর, নিম্নের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো। এখানে খাদ্য শৃঙ্খলের যে ব্যাপারটা ছিল সেটা তোমরা দেখে নেবে স্তম্ভ মেলানোতে। সঠিক উত্তর হবে অপশন বি, এতটা পড়লাম না, চলে যাচ্ছি পরের প্রশ্নে। কার্স্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত তা হচ্ছে অপশন এ, টেরা রোসা। চলে যাচ্ছি পরেরটা 18 নম্বর, বিবৃতিগুলি পড়ে সত্য মিথ্যা উল্লেখ করো। তোমরা দেখে নেবে 18 নম্বরে একটা বিবৃতি ছিল, প্রশান্ত মহাসাগর পৃথিবী পৃষ্ঠে 3 ভাগের মধ্যে 1 ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে অবস্থান করে। এই প্রশ্নটা, এইটা পুরোটা পড়লাম না, সঠিক অপশন হচ্ছে অপশন সি, এটা দেখে নেবে। পরের প্রশ্ন, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যধিক উষ্ণ ও আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হলো অপশন এ, বান্টু। এরপরে হচ্ছে স্থূল জন্মহার বা সিবিআর হলো, এখানে সঠিক উত্তর হবে অপশন বি। পরেরটা, ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয়ে থাকে অপশন ডি, জন অভিক্ষেপ। পরেরটা, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রমহ্রাসমান বিচারে সাজাও। এটার উত্তর হবে অপশন এ। তারপরের প্রশ্ন চলে যাচ্ছি, পরের প্রশ্ন 24 নম্বর, মহিষঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন অপশন বি অর্থাৎ আলফ্রেড ওয়েগনার। পরের প্রশ্ন, উন্নয়নশীল দেশে বয়সলিঙ্গ পিরামিডের আকৃতি হয় সমবাহু ত্রিভুজের মতো, মানে অপশন এ। 26 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সর্বাধিক, এটা হবে আফ্রিকা অর্থাৎ অপশন এ। এরপরে 27 নম্বর প্রশ্ন, ভারতের যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো, এটাকে সঠিক মান্যতা দেওয়া হয়েছে অপশন এ অর্থাৎ বিশাখাপত্তনম। কিন্তু তোমরা অনেকেই করে এসেছিলে ম্যাঙ্গালোর, তো এটা বুঝে নিলে কোনটাকে সঠিক বলা হয়েছে। এর পরের প্রশ্ন ছিল, জলবিভাজিকা অঞ্চল হলো একটি প্রাকৃতিক অঞ্চল, অর্থাৎ অপশন এটাকে সঠিক বলা হয়েছে। পরের 29 নম্বর, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় ড্যাশ সালে, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1965 সালে। 30 নম্বর প্রশ্ন, ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয়ে থাকে, এটা হচ্ছে অপশন সি মানে পাঞ্জাব। চলে যাচ্ছি পরেরটায়, পরের 31 নম্বরে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো ছিল, নিবিড় ঘনবসতি মধ্যম বসতি, এই যে প্রশ্নটা ছিল এখানে যেটা সঠিক হিসাবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে অপশন বি। চলে যাচ্ছি পরের প্রশ্নে 32 নম্বর, সেখানে বলা হচ্ছে 3 দিক থেকে 3টি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর ড্যাশ আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে, এটা হবে অপশন ডি অর্থাৎ ওয়াই আকৃতির। চলে যাচ্ছি এর পরের 33 নম্বর প্রশ্ন, জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো অপশন বি মানে জলাশয় মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ। পরের প্রশ্ন 34 নম্বরে আরো একটা ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানো আছে, সেখানে কৃষি পরিকল্পনা, কৃষি জমির উর্বরতা, কৃষি কাজের পৌনঃপুনিকতা, এই যে প্রশ্নটা ছিল এটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডিটাকে মান্যতা দেওয়া হয়েছে সঠিক বলে। এরপরে লাস্ট প্রশ্ন 35 নম্বরের, ভৌম জলের ভান্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে ড্যাশ শিলাস্তরের নিচে ড্যাশ শিলাস্তর থাকা অবশ্য প্রয়োজন, সেখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মানে প্রবেশ্য শিলার স্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকা অবশ্য প্রয়োজন। এই হিসাবেই কিন্তু উত্তরগুলোকে বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যেটা তোমাদের সুবিধার্থে আমি তোমাদের জানিয়ে দিলাম। তোমাদের প্রায় 52 পেজ জুড়ে এই যে প্রশ্ন, উল্টাতেই সময় অর্ধেক শেষ, তোমরা যে কি রকম সমস্যার সম্মুখীন হয়েছিলে পরীক্ষার হলে সেটা তো বোঝাই যাচ্ছে। 52 পাতার এই যে ভূগোল প্রশ্ন, তার অ্যান্সার কি কি দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সম্পূর্ণটা বলে দিলাম। এইবার তোমাদের মেলানোর ক্ষেত্রে নিশ্চয়ই অসুবিধা হওয়ার কথা নয়, তো তুমি জানাও তোমার যে মার্কস এসেছে মার্কশিটে তার সঙ্গে তুমি যেটা হিসাব করেছিলে তার ক্ষেত্রে কি কোনো গরমিল রয়েছে, বা তোমার কি মনে হচ্ছে নাম্বারটা বাড়বে, তাহলে সেটা অবশ্যই জানাও। আর কি পদ্ধতিতে করতে পারবে সেটা তো তোমাদের জানিয়ে দিলাম। তো এই ছিল উপস্থাপনা। এর পরেও যদি তোমার কোথাও কোনো সমস্যা থেকে থাকে, কিছু বিষয় জানার থাকে, তাহলে কমেন্ট বক্স খোলাই আছে, তুমি সেখানে অবশ্যই জানতে চাইতে পারো। উপস্থাপনাটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, হাইপ পয়েন্টটাও অতি অবশ্যই দিয়ে দাও।